স্টুডেন্টস, আমি দুটো সেশন নিচ্ছিলাম। একটা হচ্ছে ভ্যাটের অ অ ক খ অর্থাৎ এবিসিডি অফ ভ্যাটের প্রাইমারি ডিসকাশন। আমাদের আরো একজন টিচার অলরেডি এই সেশনটাই আপনাদের সাথে আবারও কন্টিনিউ করছেন। সেটি হচ্ছে সাইফুর ভাই। ইজ অ্যান এক্স ইজ এ এফসিএমএ। আর আমি আরেকটা আরেকটা ট্রেনিং এ আপনাদের সাথে অলরেডি 7টা 8টা ক্লাস হয়ে গেছে। সেটি হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমপ্লাইং আইএফআরএস আরজিএসসি রুলস ট্যাক্স এন্ড ভ্যাট। তো সেই দুটো ক্লাসের জয়েন্ট একটা ছোট্ট আজকের একটা সেশন আমি নিব আপনাদেরকে যেভাবে বলেছিলাম। সো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি এখানে আপনাদেরকে একটা নিজস্ব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছিলাম। সেটি হচ্ছে যে বিসলিউশন নামে একটি ফার্ম পিএলসি, যেটি হচ্ছে আইটি এবং আইটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এবং সেলস করে। তো সেটার বিন নাম্বার সহ আমরা এটা শুরু করেছিলাম। সো আমরা ডিসেম্বর পর্যন্ত অ্যাকাউন্টিংটা করেছিলাম। এখন আমরা আজকে যেটা দেখার চেষ্টা করব সেটি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে আপনার ফেব্রুয়ারি, সরি জানুয়ারি। জানুয়ারি আপনার জানুয়ারি আমরা চেষ্টা করব হচ্ছে জানুয়ারি 2023-এর কিছু অ্যাকাউন্টস আমরা দেখানোর চেষ্টা করব। সো দিস ইজ অল অ্যাবাউট ফর টুডেজ সেশন। আমার মনে হয় যে আমরা একটু যদি সবাই ধৈর্য ধরি তাহলে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে। সো আমরা এটা দেখার চেষ্টা করি, আমরা এটা বোঝার চেষ্টা করি যে আসলে ভ্যাটের অ্যাপ্লিকেশনটা কিরকম হয়। অর্থাৎ আমরা একই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টিং এনটিও দেখবো, আবার ভ্যাটের মূসক যেটি হচ্ছে 9.1। হ্যাঁ, আমরা মূসক 9.1টা আমরা দেখার চেষ্টা করব, যেটি হচ্ছে এনবিআর ওয়েবসাইট থেকে আপনারা নামাতে পারবেন। মূসক 9.1 হচ্ছে মূলত আমাদের যে রিটার্ন দিতে হয়, ভ্যালু অ্যাডেড ট্যাক্সের রিটার্ন, সেইটাই আমরা আপনাদেরকে আজকে দেখাবো এবং সেখানে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টিং এন্ট্রি এবং ভ্যাটের এন্ট্রি একসঙ্গে দেখাবো। সো এটাকে বলা হচ্ছে যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স রিটার্ন ফর্ম, সেটা হচ্ছে 9.1। তো এখন এইটা দেখানোর আগে আমার মনে হয় যে এক্সাম্পলটা আমি নিজে ক্রিয়েট করেছিলাম আপনাদের সেটাই দেখি। সো অ্যাজ ইউজুয়াল আমরা বলছিলাম যে আমাদের বিসলিউশন পিএলসি, সেই কোম্পানিটি হচ্ছে যে বেশ ইম্পোর্টেড করছে মার্চেন্ডাইজিং ল্যাপটপ বা আইটি প্রোডাক্ট, করেছে হচ্ছে 5 লাখ টাকা থ্রু বিল অফ এন্ট্রি। বিল অফ এন্ট্রির মাধ্যমে আপনার কেনাকাটা করা হয়েছে, বিল অফ এন্ট্রি। সো এই বিল অফ এন্ট্রির মাধ্যমে কেনাকাটা করার ফলে আপনার ভ্যাট দিতে হয়েছে স্ট্যান্ডার্ড রেটে 15% ইম্পোর্ট স্টেজে। হ্যাঁ, ইম্পোর্ট স্টেজে, এবং সঙ্গে সঙ্গে এটি যেটি হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। আগে যেটা টি আগে আগে যেটা আমরা বলতাম হচ্ছে যে আপনার ইম্পোর্ট স্টেজে অনেকটা হচ্ছে যে ভ্যাট যে আপনি দিবেন এটা গ্যারান্টি হিসেবে ওয়ান কাইন্ড অফ একটা অ্যামাউন্ট রাখা হয়, যেটি 5% ছিল এটি। সেটিকে হচ্ছে আপনার 4% করা হলো পর বছর, এখন 3% করে আছে। সো এই 3%-এ আপনার হচ্ছে এটি অ্যাডভান্স ট্যাক্স কাটা হয়েছে। সো এটা আবার মূসক যে দেখাচ্ছিলাম 9.1 দেখবেন এখানে বিভিন্ন ফর্মের নাম্বার দেওয়া আছে। যেমন এখানে এই যে আউটপুট ট্যাক্স, যেটা সাপ্লাইয়ের মানে সেলস এর জন্য যে ট্যাক্সটা আমাদের দিতে হবে, অর্থাৎ আউটপুট ট্যাক্স, সেটার এখানে 1 2 3 থেকে নাম্বার আছে, মানে 9 ধরনের সেল, 8 ধরনের সেলস হতে পারে, 8 ধরনের প্যাটার্নে। যেমন জিরো রেটেড গুডস আর সার্ভিস সেলস হয়, এক্সাম্পটেড গুডস আর সার্ভিস হয়, স্ট্যান্ডার্ড রেটেড যেটা হয় 15%, গুড বেসড অন এমআরপি বেস করে একটা আছে, এইভাবে করে ভাগ করা আছে। সো এইখানে কতগুলো নোট দেওয়া আছে। তারপরে দেখবেন হচ্ছে যে পারচেজের ইনপুট, যেটা হচ্ছে যে সেল করলে আমার ট্যাক্স লাইবিলিটি বাড়ে, আর পারচেস করলে মানে ভ্যাট লাইবিলিটি বাড়ে, আর পারচেস করলে ভ্যাট অ্যাডভান্স দেওয়া থাকে, সেটি আমি রিবেট নিতে পারি। সো এর বাইরে আমরা জানি যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয় পার্ট 5, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয় সেটা হচ্ছে পার্ট 6। নেট ট্যাক্স ক্যালকুলেশন, সেটা আমরা এইখানে এখনই দেখব নেট ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এরপরে আমরা দেখতে পাই হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট ফর ওল্ড অ্যাকাউন্ট কারেন্ট ব্যালেন্স, অর্থাৎ 1991 সালের ওল্ড যে আইনটা ছিল, ওল্ড আইনের আন্ডারে যদি কারোর 1991 সালে আইন কোনো পাওনা থাকে, সেটা এখানে সে শো করবে। আমরা সিম্পলিফাই করার জন্য 1991 সালে আইনের কিছু পাওনা নাই বলে ধরে নিচ্ছি, বাট এটা থাকলে আপনি এখান থেকে
কিছুটা অ্যাডজাস্ট করতে পারবেন নিয়ম অনুসারে। এবং ফাইনালি পার্ট 9-এ হচ্ছে অ্যাকাউন্টস কোড ওয়াইজ পেমেন্ট শিডিউল। আপনার কারেন্ট অ্যাকাউন্টে যে আপনি ট্যাক্স পে করবেন এবং সেখানে আপনার পেমেন্টটা চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে, সেটা এখানে দেওয়া আছে। এবং এইটা আমি ম্যানুয়ালি পেমেন্ট করে যখন পেমেন্ট করে দিচ্ছি, তখন এখানে আপনার হচ্ছে ক্লোজিং ব্যালেন্সটা 0 হয়ে যায়, ঠিক আছে। এরপরে যিনি ভ্যাট জমা দেন ওনার নাম থাকতে হয় মিস্টার এক্স লেটসে, এবং এক্স ওয়াই এক্স ওয়াই জেড উনি পেমেন্ট করেছেন। ডেজিগনেশন হচ্ছে উনি ম্যানেজার, হ্যাঁ উনি ম্যানেজার। ওনার মোবাইল নাম্বার আপনি দিয়ে দিবেন, সেটা কোনো সমস্যা নেই। তার মোবাইল নাম্বার এখানে থাকবে, ন্যাশনাল আইডি নাম্বার এখানে দিয়ে দিবেন আপনি, ন্যাশনাল আইডি নাম্বার, এবং ইমেইল অ্যাড্রেস বিএসএল, তার নাম যেটা থাকবে xyz@bsl bsl.com.bd। লেটস সে এটা আপনি লেটস থাকলো, আর সিগনেচার এখানে সে ডিজিটাল সিগনেচার দিবে। সো এটি আসলে ডিক্লারেশন, এটা কোনো বড় ইস্যু না। এখন আমরা সরাসরি ট্রানজেকশন দেখবো এবং সে অনুযায়ী অ্যাকাউন্টিং এন্ট্রিও দেখবো, আবার সেটি আবার ভ্যাটের বইতে অর্থাৎ আমাদের যে রিটার্ন সেখানে কিভাবে হয়। তাহলে এখানে মার্চেন্ডাইজ ইম্পোর্ট করা হয়েছে, শুরুতে যেটা বলছিলাম 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা ইম্পোর্ট করার ফলে 15% স্ট্যান্ডার্ড ভ্যাট এবং 3% হচ্ছে এটি। তাহলে এখানে সরাসরি ইনভেন্টরি ডেবিট হলো 5 লাখ টাকা, ভ্যাটের ইনপুট ভ্যাট অর্থাৎ এটি রিবেট নেওয়া যাবে, এই রিবেট নেওয়া যাবে 75,000 টাকা, এটি 15,000 টাকা, এবং টোটাল ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আপনার টোটাল পেমেন্ট হলো 5,90,000 টাকা। এটা যোগ করলে 5,90,000 হয়। এটি হচ্ছে অ্যাকাউন্টিং এন্ট্রি, এটা আমরা অনেকেই জানি। এখন এই যে আপনি যে ইয়ে নিলেন, আপনি যে এখানে ভ্যাটের ইনপুট যে আপনি টাকা দিলেন ইম্পোর্ট স্টেজে, এটা আপনি পরবর্তীকালে রিবেট নেবেন। তাহলে এটি চলে যাবে হচ্ছে আপনার নোট নম্বর 15, আর নোট নম্বর 30তেই এটি। সো আমি চলে যাই, দেখেন আপনার এখানে আমরা যদি দেখি, এইখানে আমি করে রেখেছি অলরেডি আপনাদের জন্য। এটা আসলে মূলত নোট নম্বর 15, অর্থাৎ আপনি যে পারচেস করছেন সেই পারচেজের এইখানে দেখবেন স্ট্যান্ডার্ড রেট, আপনি বললাম 15%-এ করা হয়েছে, স্ট্যান্ডার্ড 15% রেটে আপনি কিনেছেন। সো ইম্পোর্ট স্টেজে আপনি 15% রেটে যেহেতু কেটেছে, সেই কারণে এই 15% স্ট্যান্ডার্ড রেটে কাটার কারণে এইখানে আসলো। এবং এখানে দুইটা কলম আছে, আপনি খেয়াল করছেন, লোকাল এবং ইম্পোর্ট। তো লোকাল এবং ইম্পোর্টে যদি দেখি, আমরা এখানে যাবে হচ্ছে ইম্পোর্টের জায়গা। ইম্পোর্টের অ্যামাউন্টটা আমরা ওখান থেকে বসিয়ে দিতে পারি সরাসরি, এখান থেকে সরাসরি চাইলে ওখান থেকে বসিয়েও দিতে পারি, তাহলে আরো বোধহয় ইজি হয় আমাদের হিসাবটা করার জন্য। এই হচ্ছে আপনার 5,000 টাকা আমরা এখানে পেয়ে গেলাম, 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকার উপর স্ট্যান্ডার্ড ভ্যাট হবে, আমরা জানি যে এটার উপরে 15% ভ্যাট হবে। তো 15% যদি আমরা ভ্যাট দিয়ে দিই, তাহলে অ্যামাউন্টটা আমরা পেয়ে যাব। যদিও আমরা ওইখান থেকেও কানেক্ট করতে পারতাম সরাসরি, এটা 15% ভ্যাট। সো 15% এখানে আপনার 75,000 টাকা হয়, যেটা মিলে গেল, ওখানে আমরা দেখতে পেলাম। এখন যে এটিটা ছিল, এখানে আমরা দেখলাম যে একটা এটি দেয়া ছিল 15,000 টাকা। এটি যাবে হচ্ছে কোথায় যাবে দেখেন, আপনার আমরা যদি দেখি নিচে, এই যে আপনি টাকাটা অ্যাডভান্স ট্যাক্স পেইড ইম্পোর্ট স্টেজে, এই যে অ্যাডভান্স ট্যাক্স পেইড করছেন ইম্পোর্ট স্টেজে, এইটা হচ্ছে আপনার এখন আপনি রিবেট পাবেন। কেন রিবেট পাবেন? বিকজ এইটা হচ্ছে আপনার মূলত এই এটা পরবর্তীকালে রিবেট পাবেন। এটা নোট 30টা আমি ওখানে লিখে রাখছিলাম, নোট 30, সেখানে 15,000 টাকা, 15,000 টাকা আমরা ওখান থেকে নিয়ে আসছি, আপনার ওখান থেকে আমরা 15,000 টাকা নিয়ে আসছি। সো এই 15,000 টাকা ইজ বেসিকলি দ্য এটি। তাহলে আমরা যে ইম্পোর্ট করলাম সেখানে 5 লাখ টাকার ইনভেন্টরি আসলো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আমরা এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখে দিতে পারতাম। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইম্পোর্ট করলাম এবং সেটার এগেনস্টে আমাদের ভ্যাট স্ট্যান্ডার্ড রেটে 15%, যেটা আমরা চলে গেল হচ্ছে আপনার দেখতে পেলেন যে আমাদের 15 নম্বর নোটে আমরা চলে গেছে, আমরা দেখাচ্ছিলাম যে যেখানে ইম্পোর্ট ট্যাক্স রিবেট নিবেন ভবিষ্যতে, সেটা ইম্পোর্ট ট্যাক্সের জন্য 15 নম্বর কলাম 15 নম্বর নোটে চলে গেল। আর এটিটা চলে গেল হচ্ছে আপনার 30 নম্বরে, যেটিও আপনি হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে নিবেন, অর্থাৎ ভ্যাটের ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ভ্যাট দিতে হবে, আর ডিক্রিজিং মানে আপনি এটা অ্যাডজাস্টমেন্ট নিবেন। সো এটা আপনি অ্যাডজাস্টমেন্ট নিবেন। সো এটা হয়ে গেল। এরপরে আপনি লোকাল পারচেস করলেন, জানুয়ারি 1 তারিখে ইম্পোর্ট ছিল, জানুয়ারির 4 তারিখে আপনি লোকাল পারচেস করলেন মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, একইভাবে মার্চেন্ডিং ইনভেন্টরি আপনি ইম্পোর্ট করলেন। সেই ইনভেন্টরিটা আপনি হচ্ছে যে 3 লাখ টাকায় আপনি
মার্চেন্ডাইজিং ইনভেন্টরিটা আপনি কিনলেন, সেটি আবার আপনার হচ্ছে 3 লাখ টাকা ভ্যালু, এবং সেখানে আপনার হচ্ছে যে আপনার যে সাপ্লায়ার উনি হচ্ছে স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট দিয়ে 6.3 মূসক চালান, 6.3 মূসক 6.3 দিয়ে দিয়েছেন 15%। উই অনলি কনসিডার হিয়ার ভ্যাট অ্যান্ড ইস্যু। আমরা কেন কথা বললাম, আমরা ট্যাক্স কিন্তু এটি এআইটি বা অন্যগুলো নিয়ে আমরা কথা বলছি না। কেন কথা বলছি না, এর একটা কারণ আছে, যে ট্যাক্স নিয়ে আবার আমি ভিন্নভাবে দেখাবো, এই কারণে আপাতত আমরা শুধুমাত্র ভ্যাট নিয়ে কথা বলছি। ট্যাক্সের যে আইটি কাটতে হবে কি হবে না সেটি নিয়ে আপাতত কথা বলছি না, সো অনলি কনসিডার করছি ভ্যাট। তো যাই হোক, এখানে 3 লাখ টাকার ভিতরে 15% আছে, সো 3 লাখ টাকা। আর এখানে আপনার আসলে এটাকে নিয়ম হচ্ছে যে 3 লাখ টাকার ভিতরে যখন ইনক্লুসিভ থাকবে, তখন আমরা 3 লাখ ডিভাইডেড বাই 1.15 দিলেই হয়ে যাবে, অথবা আমরা বলতে পারি যে 3 লাখ ডিভাইডেড বাই 115 ইন্টু 100, এভাবেই আমরা জানি। আর এটা হচ্ছে 15%, অর্থাৎ দিস ইজ দ্য ভ্যাট। সো তাহলে এই ভ্যাটটাও ইনপুট ভ্যাট, এটাও চলে যাবে হচ্ছে আমাদের 14-এ। কেন 14-এ যাবে, লজিকটা হচ্ছে যে এটা হচ্ছে লোকাল। আমি যে 15 দেখাচ্ছিলাম ইম্পোর্টেড, এই যে 15 ছিল ইম্পোর্টেড, এটা হচ্ছে আপনার চলে গেল কোথায়, আপনার হচ্ছে লোকালে চলে গেল হচ্ছে 39,130, আর টোটাল প্রকিউরমেন্ট হয়েছে 2,60,870। সো এই এন্ট্রিটাও আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম। যদি আপনাদের কোনো অসুবিধা থাকে কমেন্ট করেন চ্যাট বক্সে, অথবা আমার এই ভিডিওর নিচেও যারা পরবর্তীকালে দেখবেন, এটা আমি ইউটিউবে তুলে দিব, আপনারা এখান থেকে কমেন্ট করতে পারবেন। এরপরে হচ্ছে যে অফিস ইকুইপমেন্ট পারচেস করা হয়েছে। অফিস ইকুইপমেন্ট অথবা ফার্নিচার যাই বলেন না কেন, দুটোই আমরা করতে পারতাম। ধরলাম অফিস ইকুইপমেন্ট পারচেস করা হয়েছে আপনার অটোবিট থেকে 2,30,000 টাকা। এখানে ভিডিএস কেটে ব্যাংকে জমা দেওয়া, অর্থাৎ যে টাকাটা আপনি, সে কিন্তু বিল করেছে, সে কিন্তু আপনার 6.3 দেয় নাই, যেহেতু দেয় নাই এবং আপনাকে কাটতে হবে, অতএব আপনি এখানে আপনার অফিস ইকুইপমেন্ট করে দিলেন হচ্ছে 2 লাখ টাকা। আর আপনি ভ্যাটটা হচ্ছে এখানে, এখন কোশ্চেন হচ্ছে যে এইটা কি আপনি রিবেট নিতে পারবেন কি পারবেন না, দ্যাট ইজ অ্যান ইস্যু। যে কারণে আমরা এটা আসলে, এই যে আপনার আমার ফ্যাক্টরির যদি কোনো খরচ হয়, প্রোডাকশনের যদি আমরা এটাকে ইনপুট হিসেবে ধরতে পারি, আমরা এটাকে প্রোডাকশনের এলিমেন্ট হিসেবে ধরতাম, তাহলে রিবেট পেতাম। কিন্তু যেহেতু ফার্নিচার কেনা হচ্ছে, এই ভ্যাটটার এক্সামশন আপনি পাবেন না, এটাকে আপনি এটা, এই জন্য ভ্যাট এক্সপেন্স হয়ে যাবে। ইএক্সপিএন ভ্যাট এক্সপেন্স হয়ে যাবে 30,000 টাকা। তো ভ্যাট এক্সপেন্স হলে এটা আসলে আর কিছু করার নেই, শুধুমাত্র আপনার আর অফিস ইকুইপমেন্টও আপনার ভ্যাটের ক্ষেত্রে শুধুমাত্র আপনি এটাকে 24 নোটে আপনি বসায় রাখবেন, যে আপনি আসলে এটা নোট নম্বর 24-এ আপনি পেয়ে যাবেন, যে এখানে আমরা জিনিসটাকে কনসিডার করে রাখলাম, যে আমরা এটাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে এটা আমরা আসলে এই ডিউ টু ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স বাই দ্য সাপ্লায়ার রিসিভার, এখান থেকে আপনি, কারণ এই টাকাটা আপনি দিতে হবে, আপনি যে কেটে রাখলেন এই টাকাটা আসলে ব্যাংক চালানোর মাধ্যমে আপনাকে দিতে হবে, এই কারণে এখানে থাকলো, এবং এটা পরবর্তীকালে আমরা দিয়ে দিই। সো পরবর্তীকালে আমরা ব্যাংকে পেমেন্টও করিয়ে দিয়েছি। এখানে আমরা যেটা করতে পারতাম, সেটাকে চাইলে এখানে ভ্যাট পেয়াবল রাখে 30 রাখতে পারতাম, পরবর্তীকালে আবার ব্যাংকে আমাদের দিতে পারতাম। সো দিস ইজ অ্যান ইস্যু। সো এটা হলো। এরপরে আপনার হচ্ছে 6 জানুয়ারি 2023 সালে পারচেজ রিটার্ন রেফারেন্স হিসেবে আমি বলেছি যে আমরা যে জিনিসটা 4 তারিখে কিনেছিলাম, 4 তারিখে যেটা আমরা কিনেছিলাম সেই জিনিসটাই হচ্ছে আমাদের কি হলো, আমরা 4 তারিখে যে প্রোডাক্টটা কিনেছিলাম সেটা হচ্ছে এইখানে 4 তারিখে দেখেন, আপনি হচ্ছে যে 3 লাখ টাকার প্রোডাক্ট কিনেছিলেন, সেইখান থেকে আবার 46,000 ইনক্লুডিং ভ্যাট ফেরত দিয়ে দিয়েছেন। তো ফেরত দেয়াকে আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এটা ডেবিট নোটের মাধ্যমে করি। ভ্যাটের যে ডেবিট নোট আছে আমরা দেখবো, এটা মূসক 9.1-এর ভিতরে নোট 26 এটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে তাহলে আপনি এখন ব্যাংকে টাকা দিয়ে দিতে হবে আপনাকে। আপনি যেটা হবে হচ্ছে যে আপনার আপনি টাকা ফেরত পেয়ে যাবেন, অর্থাৎ আপনাকে 46,000 টাকা দিয়ে দেওয়া হবে, এবং আপনি ভ্যাটের ইনপুটে নিবেন হচ্ছে 6,000 টাকা, এবং হচ্ছে আপনি ইনভেন্টরি চলে যাবে 40,000 টাকা। সো এইটা আসলে আলটিমেটলি রিফান্ড ক্রিয়েট হয়ে যাবে এবং টাকাটা আপনি পেয়ে যাবেন। সো এইটা আমরা দেখতে পেলাম যে 6,000 টাকা যে ইনপুট ইয়ে হিসাবে পাবেন আপনি। সো দিস উইল বি ট্রিটেড অ্যাজ ইয়োর, আই মিন ইনভেন্টরি আপনার 40,000 হয়ে যাবে, আর ব্যাংকে আপনার টাকা চলে আসবে, এবং বাদ বাকি টাকাটা আপনি
টোয়েন্টি সিক্সে আমরা এখানে দেখতে পারবো 26-এ এই যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে আপনার হচ্ছে যেহেতু পারচেসটাকে উল্টা হয়ে গেলে অথবা এটার লাইবিলিটি বেড়ে যাবে, আপনাকে এটাকে দিতে হবে হচ্ছে 6,000 টাকা। সেই 6,000 টাকাটা হচ্ছে আপনার মূলত হচ্ছে যে আপনার এই টাকাটা দিতে হবে কেন, বিকজ এইটা আপনি পারচেস করেছিলেন, এখন রিটার্ন করছেন, এই টাকাটা আপনার অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে 6,000 টাকা, এটা নোট 26-এ চলে যাবে। সো এরপরে আপনি আসেন, এরপরে আপনি হচ্ছে যে অফিস রেন্ট দিয়েছেন। তো অফিস রেন্টের ক্ষেত্রেও যেটা হয় যে আমাদের অফিস রেন্টের টাকাটাও, অফিস রেন্ট ফ্যাক্টরি রেন্ট হলে আমরা রিবেট নিতে পারি ভ্যাটটা, বাট অফিস রেন্টের ক্ষেত্রে রিবেট নেওয়ার সুযোগ নেই এবং স্ট্যান্ডার্ড রেটে হয়। তো এখানে আপনার 20,000 টাকা ভাড়া এক্সক্লুডিং ভ্যাট, অতএব আপনি এখানে তার থেকে ভ্যাট জমা দিয়ে দিবেন হচ্ছে 3,000 টাকা, টোটাল হচ্ছে ব্যাংক থেকে 23,000 টাকা চলে যাবে। এই যে আপনি টাকাটা দিলেন এটা হচ্ছে নোট নম্বর 27-এ চলে যাবে। 27 কি, এই যে দেখেন আপনার হচ্ছে এনি আদার অ্যাডজাস্টমেন্ট, এই যে ভ্যাট অন অফিস রেন্ট, ভ্যাট অন অফিস রেন্ট এই খাতে আপনি টাকাটা হচ্ছে যে এখানে আপনি জমা রাখলেন হচ্ছে 15,000 টাকা। সেই 15,000 টাকা, সরি 15,000 টাকা না, এখানে আসলে টাকাটা হবে হচ্ছে একটু দেখি 3,000 টাকা। 3,000 টাকা ইজ ইয়োর বেসিকলি দ্য অ্যামাউন্ট, 3,000 টাকা আপনি দিলেন। সো দিস ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট, যে আপনি এখানে ভাড়া দিচ্ছেন কিন্তু ভাড়ার ভ্যাটটা আপনি পে করতে হচ্ছে, কিন্তু পে করেও দিয়েছেন কিন্তু এই ভ্যাটেরটা আপনি রিবেট নিতে পারবেন না। এরপরে ইলেকট্রিসিটি বিল অফ প্রোডাকশন আর ফ্যাক্টরি বিল, ফ্যাক্টরির জন্য বিল করা হয়েছে হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকার জন্য আমরা জানি যে হচ্ছে আমাদের ফ্যাক্টরি বিলের যে পেমেন্ট হয় এই পেমেন্টের ভিতরে আপনার হচ্ছে ইম্পোর্ট আমরা নিতে পারি, কিন্তু এটা রেটটা হচ্ছে 5%। আপনার ইলেকট্রিসিটি যে ইলেকট্রিসিটির উপরে 5% ভ্যাট থাকে। সো আপনি 10,500 টাকা দিয়ে দিলেন, ইলেকট্রিসিটি অথরিটির কাছে জমা দিলেন, তারা ভ্যাট আপনার হয়ে নিয়ে নিল। এই 500 টাকা আবার আপনি মূসক 9.1-এ আপনার 16 নম্বর কলামে বসিয়ে এটা আপনি রিবেট নিবেন। 16 নম্বরে দেখেন এই যে আপনার 500, এই আপনার টোটাল ইলেকট্রিসিটি বিল, এই লোকাল, এখানে লোকাল প্রকিউরমেন্ট, এই সার্ভিসের ক্ষেত্রে আমরা এখানে সার্ভিস হিসেবেই দেখাচ্ছি যে আমরা যে ইলেকট্রিসিটি বিল দিলাম, দিস ইজ এ সার্ভিস, এবং এই সার্ভিসের এগেনস্টে 10,000 টাকার এগেনস্টে 500 টাকা আমাদেরকে ভ্যাট দিতে হলো, যেটা আমরা রিবেট নিব, এই যে ইনপুট ক্রেডিট নিব, ঠিক আছে। সো দিস ইজ দ্য এন্ট্রি। এরপরে আমরা সেল করেছি 10,35,000 টাকা সেল করেছি, ব্র্যাক ব্যাংকে আমাদের প্রসিড চলে আসছে এবং সেটার উপরে স্ট্যান্ডার্ড ভ্যাট অ্যাপ্লিকেবল হচ্ছে 15%। সো সেলস হচ্ছে আপনার 9 লাখ টাকা, 1,35,000 টাকা ভ্যাট, টোটাল ব্যাংকে আপনি পেয়েছেন 10,35,000 টাকা। এর ভিতরে আবার আপনি এই যে আউটপুট ট্যাক্সের ভিতরে, আউটপুট ভ্যাটের ভিতরে এই যে 9 লাখ টাকা সেল করে 1,35,000 টাকা আপনাকে দিতে হবে, জমা দিতে হবে। হ্যাঁ, তার এগেনস্টে আপনি এই যে ইনপুট রিবেট নিবেন, তারপরে ইনক্রিজিং ডিক্রিজিং ব্যালেন্সটা অ্যাডজাস্ট করবেন, কিন্তু আপনার সরাসরি সেল করার কারণে 1,35,000 টাকা আপনার হলো হচ্ছে ভ্যাট পেয়াবল। হ্যাঁ, এটা ভ্যাট মানে ভ্যাট পেয়াবল ক্রিয়েট হলো, যেটা হচ্ছে আমরা এখানে আমি যেহেতু টাকাটা আমি ভ্যাট সহ নিয়েছি, এটা আমাকে পেমেন্ট করতে হবে। এরপরে 11 জানুয়ারি আর একটা এন্ট্রি দেখিয়েছি যে পারচেস ফ্রম 24 মানে এন্টারপ্রাইজ লিমিটেড, এখান থেকে আপনি লিমিটেড কোম্পানি থেকে আপনি কি করলেন, তারা আবার এনলিস্টেড এজ এ মানে টার্নওভার ভ্যাট পেয়ার হিসেবে আপনি সে এনলিস্টেড, এখানে আপনি মোট হচ্ছে 62,400 টাকার পারচেস করছেন। সেই 62,400 কেন, বিকজ আমরা জানি যে আমরা এই কথাটা আপনাদেরকে বলি, যেটা যখনই আপনি স্ট্যান্ডার্ড রেটের চেয়ে কম রেটে আপনি ইয়ে করবেন, আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড রেটের চেয়ে আপনি হচ্ছে কম রেটে আপনি হচ্ছে প্রকিউর করবেন, অর্থাৎ আপনার যদি এমন হয় যে আপনি প্রকিউর করেছেন কিন্তু সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যাট পে করে না তারা টার্নওভারে, তখন এই যে টাকাটা আপনি দিচ্ছেন 4% টার্নওভার ভ্যাট বা টার্নওভার ট্যাক্স, এইটা কিন্তু আপনি আসলে রিবেট পাবেন না। কেন রিবেট পাবেন না, বিকজ এটা 15% হলে আপনি কিন্তু 50% রেট হলে আপনি এটাকে রিবেট নিতে পারতেন, যেহেতু এটা রেটটা হচ্ছে 4%, অতএব এটা রিবেট নিতে পারবেন না, যে কারণে আপনার ভ্যাট এক্সপেন্স হয়ে যাবে, সেটা আপনি রিবেট নিতে পারবেন না। সো এইটা কোথায় যাবে, এটা মূসক 9.1-এর নোট 19-এ দেখেন, নোট 19-এ আপনার এখানে দেখেন, নোট 19 ক্লিয়ার করা আছে যে আপনি এই যে আপনার গুডস অর সার্ভিস নট অ্যাডমিসেবল, এটা খরচ হিসেবে অ্যাডমিসেবল হবে না, এটা ক্লিয়ার করা আছে। কেন অ্যাডমিসেবল হবে না, বিকজ এটা স্ট্যান্ডার্ড রেটে না।
অর্থাৎ এই যে আপনার 60,000 টাকা, যে 60,000 টাকা প্রকিউর করলেন, এটার এগেনস্টে আপনি যে টাকাটা আপনার পাবেন, 2,40,000, 2,400 টাকা দিলেন, এটা কিন্তু আপনি কোনো রকম রিবেট পাচ্ছেন না। সো এটা আপনি কিন্তু এখানে আপনার ইনপুট ক্রেডিট হিসেবে দেখাতে পারবেন না। সো আমরা এই কয়েকটা সিম্পল ট্রানজেকশন দিয়ে আমাদের এই ক্লাসের এটা বোঝানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। তো ফাইনালি যদি দেখি, আমরা অ্যাকাউন্টিং এন্ট্রিগুলো খুব ইজি করে বুঝতে পারলাম। আর ভ্যাটেও আমরা এই যে সেল করার জন্য প্রথমত অবশ্যই এই জিনিসগুলো লিখতে হবে: বিন নাম্বার, বিশ্বলেশন পিএলসির নাম, অ্যাড্রেস, এটার ওনারশিপ হচ্ছে পিএলসি কোম্পানি, আইটি প্রোডাক্ট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ম্যানুফ্যাকচারার, এবং এখানে আপনার এই যে মেইন রিটার্ন এটা দেওয়া হচ্ছে, এটা আপনার লেট রিটার্ন, মানে আপনি যদি কখনো লেট রিটার্ন সময়ের থেকে 15 তারিখের পরে রিটার্ন দেন তাহলে আসবে এখানে, এবং পরবর্তীকালে অ্যামেন্ডেড রিটার্ন যদি ভুল ভ্রান্তি আপনি বের করে ফেলেন, আর যদি কখনো আপনি বের করতে না পেরে ভ্যাট অথরিটি আপনার ভুল বের করে ফেলে, তখন আপনাকে আসলে ডিফারেন্ট ভাবে ট্রিট করতে হয়। তখন আপনাকে এই ভ্যাট অথরিটি যদি আপনার ভুল পরবর্তীকালে আপনি নিজে না বের করে তারা বের করে, তখন এখানে রিভাইজ একটা রিটার্ন দিতে হয়, সেটা হচ্ছে ডির আন্ডারে। সো আমরা এখানে এর আন্ডারে আছি। আমাদের আসলে আমাদের হচ্ছে অ্যাক্টিভিটির ভিতরে আমরা স্ট্যান্ডার্ড রেটেই আছি। ওকে। আর এনি অ্যাক্টিভিটিস ইন দ্য লাস্ট ট্যাক্স পিরিয়ড, ইয়েস আমাদের এই অ্যাক্টিভিটি সেল আছে, এই জন্য টিক মারতে হবে। আর আমরা দিচ্ছি হচ্ছে 15ই ফেব্রুয়ারি। কেন 15ই ফেব্রুয়ারি দিচ্ছি? বিকজ আমরা জানি জানুয়ারি শেষ করে 15 দিন পরে রিটার্ন দিতে হয়। 15ই ফেব্রুয়ারি আমরা 2023 সালে রিটার্ন দিচ্ছি, এবং এখানে সেলসের কারণে 9 লাখ টাকা, সেলসের কারণে 1,35,000 টাকা ট্যাক্স ট্যাক্স ভ্যাট আমরা কালেক্ট করছি আমাদের পারচেজারের কাছ থেকে। এটা আমরা, আর আমরা যেটা মানে আমরা যাকে সেল করেছি তার থেকে এই টাকাটা নিয়েছি, আর ভ্যাটটা কালেক্ট করে রেখেছি। আর আমরা আবার যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেছি সেই বাবদ ভ্যাট দিয়েছি 1,14। অতএব এই 1,35,000 থেকে 1,14 বাদ দেওয়ার পরে এখানে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্ট করার পরে টোটাল এটা হচ্ছে আপনার যোগ, এবং এটা হবে বিয়োগ। এটা করলে এই যে দেখেন আপনি 9.C প্লাস 23, এবং এটা ফাইনালি অ্যাডজাস্ট করে আপনার 44,000 টাকা আপনার টোটাল নেট পেয়াবল দাঁড়ায়, 44,370। সো দিস ইজ দ্য অ্যামাউন্ট। সো এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে এর সাথে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, অর্থাৎ আমরা যদি এই যে 35-এ যদি আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে, তারপরে আমাদের হচ্ছে 41-এ যদি আপনার ইন্টারেস্ট ওভার ডিউ থাকে, 43, 44, অর্থাৎ ফাইন, পেনাল্টি বা অন্য ধরনের পেনাল্টি থাকে, তাহলে যোগ হবে। এটা যোগ হয়নি, তার মানে এটাই হচ্ছে আপনার কোনো পেনাল্টি নাই। সো দিস ইজ ইয়োর আই মিন দ্য অ্যামাউন্ট ইউ নিড টু পে। সো যখনই আপনি এই 44,370 টাকা এখানে পেমেন্ট করলেন চালানের মাধ্যমে, ম্যানুয়ালি লিখে দিয়েছি, তাহলে আপনার ফাইনালি যে দেখা যায় যে ক্লোজিং ব্যালেন্স 0, অর্থাৎ আপনি কোনো যে টাকা সেল করেছেন সেটার এগেনস্টে যে ভ্যাট কালেক্ট করেছেন, আবার আপনার পারচেজের ইনপুট এবং ইনক্রিজিং এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করার পর ফাইনালি আপনার নেট পেয়াবল ছিল 44,370, যেটি আপনি পেমেন্ট করার ফলে আপনার আলটিমেটলি হচ্ছে যে ট্যাক্স বার্ডেন থাকলো না, রিফান্ডও ক্রিয়েট হলো না, ক্লোজিং ব্যালেন্স 0। এরপরে আমি যেভাবে বললাম, আপনার নাম, ঠিকানা, সিগনেচার সহ এই জিনিসটা আপনাকে অনলাইনে হলে অনলাইনে জমা দিবেন, এখন অনলাইনেই জমা দিতে হয়। সো এভাবেই কিন্তু আমরা শেষ করতে পারি। তো আমার মনে হয় যে আমার যারা স্টুডেন্ট যারা হচ্ছে যে ভ্যাটের এবিসিডি অফ ভ্যাট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন কমপ্লাইং দ্য ভ্যাট ট্যাক্স এন্ড আইএফআরএস টুলস, তাদের জন্য এই ছোট্ট বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং এন্ট্রি সঙ্গে সঙ্গে ভ্যাটের মূসক 9.1, অর্থাৎ ভ্যাটের রিটার্নে আমরা লিখে কিভাবে লিখতে হয়, কিভাবে অ্যাডজাস্ট হয়, এই জিনিসগুলো দেখিয়ে দিলাম। আশা করি এই টোটাল ক্লাসটা আপনাদের অনেক এনজয় করেছেন। যদি এই ক্লাসটা এনজয় করেন তাহলে আমাকে আমার ইউটিউবের যে চ্যানেলের নিচে কমেন্ট করলে এই ধরনের আরো অন্য অন্য মূসক চালানগুলো ফিল আপ এবং অ্যাকাউন্টিং এন্ট্রির সঙ্গে অ্যাডজাস্ট করে এই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের জন্য আমি প্রোভাইড করার চেষ্টা করব। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।